হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি পিডাব্লিউআই এর টপ 10 লিস্টের সম্পর্কে আমার অপিনিয়ন। হ্যাঁ, আপনারা সবাই এতদিনে জেনে গেছেন যে পিডাব্লিউআই টপ 10-এ কারা কারা চান্স পেয়েছে। পিডাব্লিউআই বেসিক্যালি একটা ম্যাগাজিন যার ফুল ফর্ম হচ্ছে প্রো রেসলিং ইলাস্ট্রেটেড, এবং সেই ম্যাগাজিন প্রতি বছর একটা প্লেয়ার টপ 500 প্লেয়ার সিলেক্ট করে। তো 2-3 দিন আগেই খবর পাওয়া গেছে, আমিও পেয়ে গেছিলাম, বাট ভাবছিলাম যে এটা নিয়ে ভিডিও করব কি করব না। ফাইনালি ভিডিও আমি করেই নিলাম। যাই হোক, তো আপনারা তো টপ 10 জানেনই, এবং আমি কিছুটা এলাবোরেট করবো। সো 10-এ আছে আমাদের মিস্টিকো, আর আমি একে নিয়ে কিছু বলবো না, বিকজ আমি লিটারেলি কোনো রকম কোনো লুচা লিব্রে দেখি না। লাইক আমি সিএমএলএল যেটা প্রমোশন রয়েছে মেক্সিকোর, আমি ওই রেসলিং দেখি না, তো আমি বলতে পারবো না। 9 রয়েছে গুন্থার। না, গুন্থার কিন্তু আগের বছর 4-এ ছিল আগের বছর, আর এবারে 9-এ এসছে, যেটা খুবই ডাউনফল বলতে গেলে। বাট আমি স্টিল বুঝতে পারছি না কেন। লাইক স্যামির কাছে হেরেছে বলে কি এত বড় ডাউনফল? আমি বুঝতে পারছি একটু অরাটা কমেছে, বাট দিস ইয়ার গুন্থার কিন্তু বেশ ভালোই ডমিনেট করেছিল স্যামির কাছে হারার আগে। ইভেন স্যামির কাছে হারার পরও ম্যাচগুলো ভালোভাবেই জিতেছে। একটু উইক হয়তো দেখিয়েছে, কিন্তু তাই বলে 4 থেকে 9, লাইক 6, 7, 8, বাট 9, বাট ওকে। তারপর আমি ভেবে দেখলাম যে AEWর তো প্লেয়ার আছে। আর 8 নম্বরে আছে ডিন অ্যামব্রোস। আমি লিটারালি জানি না ডিন অ্যামব্রোস বা জন মক্সলে অ্যাকচুয়ালি AEWতে কী করছে। রিসেন্ট যে রিটার্নটা করেছে সেটা অ্যাকচুয়ালি পিডাব্লিউআইয়ের ম্যাগাজিন বের হওয়ার কিছুদিন আগে। তো অবভিয়াসলি ওই রিসেন্ট রিটার্নের জন্য নিশ্চয়ই জন মক্সলেকে 8 দিয়ে দেবে না আমাদের পিডাব্লিউআই ম্যাগাজিন, কারণ জন মক্সলে রিটার্ন করে যেগুলো করছে না AEWতে, লাইক ব্রায়ান ড্যানিয়েলসনের মুখের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে দেওয়া, বিসিসি ব্ল্যাকপুল কম্ব্যাট ক্লাব নিয়ে যা করছে, সেগুলো তো পরে হয়েছে, আগে তো র্যাঙ্কিং করা হয়ে গেছে। তো আমি জানি না যে জন মক্সলে অ্যাকচুয়ালি কী করেছে AEWতে, বাট গত বছর মক্সলের র্যাঙ্কিং ছিল 3, আর এবছর মক্সলের র্যাঙ্কিং হচ্ছে 8। সো একটা ডাউনফল তো হয়েইছে। দেন আমরা পাচ্ছি MJFকে, ম্যাক্সওয়েল জ্যাকফ্রি ম্যান, যে 7th-এ রয়েছে। গত বছর MJF ছিল 6 নম্বরে। সো MJF এই 6-7-এর মধ্যেই থাকবে, আর আমার মনে হচ্ছে যে নেক্সট 2-3 বছরে MJF এই জায়গাতেই থাকবে। আমার কেন জানি না মনে হয় যে MJF কিন্তু যতটা বেটার মনে হয় অতটা বেটার নয়। ঠিক আছে, MJF খুব ভালো প্রোমো কাটতে পারে, সব কিছু ঠিকঠাক আছে, বাট ও ডাব্লিউডাব্লিউতে এলে যে সত্যি মেন ইভেন্টার হয়ে যাবে 1 বছরের মধ্যে, সেটা আমি বিশ্বাস করছি না। আমার MJFকে ভালো লাগে, আমার আগে ভালো লাগতো, বাট আমি যত দিন দিন এগোচ্ছি না, আমি বুঝতে পারছি যে কিছু একটা ব্যাপার রয়েছে, যেটা MJF ডাব্লিউডাব্লিউতে এলে সেই লেভেলের সাকসেস পাবে না, যেটাও AEWতে পাচ্ছে। আর তো আমি চাই এখন ওই AEWতেই কিছু বছর থাকুক, দেন 2-3 বছর পর ডাব্লিউডাব্লিউতে এলে আসতে পারে। বাট এখন AEW তোর প্রাইম টাইম চলছে, আর ওর যে রাইভালরি, ওর সাথে ওসপ্রের যে রাইভালরি, সেটাও ভালো। তো থাকুক, AEWতে থাকুক কিছুদিন। দেন ডেমিয়ান প্রিস্ট রয়েছে আমাদের 6-এ। ডেমিয়ান প্রিস্ট 6-এ রয়েছে, আর ডেমিয়ান প্রিস্ট গত বছর 71-এ ছিল, সেখান থেকে 6-এ। এই যে হিউজ জাম্পটা না, এই হিউজ জাম্পটা বোঝাচ্ছে ডেমিয়ান প্রিস্ট কতটা ইমপ্রুভ করেছে। লাইক ডেমিয়ান প্রিস্টের কেরিয়ার যদি দেখা হয় না, সব চেঞ্জ হয়ে গেছে রেসেলমেনিয়ার ক্যাশিনের পর। লাইক রেসেলমেনিয়ার ক্যাশিনের 1 মাস পরে ওই যে ব্যাকল্যাশে ম্যাচটা হয়েছিল জেউসোর সাথে, সেখান থেকে ডেমিয়ান প্রিস্ট যা সুন্দরভাবে নিজেকে তৈরি করেছে, তাতে আমি তো বলতে বাধ্য যে ডেমিয়ান প্রিস্ট হচ্ছে এই জেনারেশনের আন্ডারটেকার। আমি আন্ডারটেকার ডায়েট বলবো না যে হি ইজ বেটার দ্যান আন্ডারটেকার বা হি ইজ ইকুইভ্যালেন্ট টু আন্ডারটেকার, বাট এই জেনারেশনে ডেফিনেটলি এই জেনারেশনে ও একটা টল গাই, যার মধ্যে একটা আন্ডারটেকার ভাইব রয়েছে। আমি বলছি না, আন্ডারটেকার অনেক 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 উঁচু মাপের প্লেয়ার, আন্ডারটেকারের সাথে কারো কম্প্যারিজন চলে না। বাট কারেন্ট জেনারেশন লোকে তো বলে, যেমন এজে স্টাইলস হচ্ছে শন মাইকেলস কারেন্ট জেনারেশনের, তার মানে তো এই না যে প্রাইম এজে আর প্রাইম শন মাইকেলসের খেলা হলে প্রাইম এজে বেটার হবে শনের থেকে, অবভিয়াসলি না। শন হচ্ছে গ্রেটেস্ট ইনরিং ওয়ার্কার, শন মাইকেলসের লেভেলের কোনো ইনরিং ওয়ার্কার ছিল না ওর টাইমে। সিমিলারলি ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা ভাইব আসে, একটা মেন ইভেন্টের ভাইব আসে, আর দারুণ ইম্প্রুভমেন্ট। দেন তেৎসুয়া নাইতো, আমি নাইতোকে নিয়ে কিছুই বলবো না, কারণ আমি নিউ জাপান প্রো রেসলিং দেখি না, বা অল জাপান প্রো রেসলিং। বাট দেন আমি সেথ রলিন্সকে নিয়ে বলবো নাম্বার 4। নাও রলিন্স কী করে
দেখো ডেমিয়ান অনেক ইমপ্রুভ করেছে, এটা ঠিক, বাট টাইটেল জেতার আগে কিন্তু ডেমিয়ান কিন্তু একটা জবারই ছিল। লাইক ডেমিয়ান কিন্তু জবের টাইটেল জিতেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে মেনিয়ায়, তারপর থেকেও ইমপ্রুভমেন্টটা হয়েছে। রলিন্সের পুরো হোল ইয়ার যদি আমি গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট অব্দি দেখি, তো রলিন্স অ্যাজ আ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল। হ্যাঁ, ওর টাইটেল রানটা খুব বোরিং ছিল, এটা তো মানতে হবে, সেই জন্য হয়তো 1 থেকে 4 চলে এসছে। গত বছর নাম্বার 1 রলিন্স ছিল, আর এবছর নাম্বার 4। বাট দেন আমি ভাবলাম যে রলিন্সের যে রেসেলমেনিয়া ম্যাচ দুটো, আর যেভাবে রলিন্স কোডি ভার্সেস রোমান স্টোরিতে নিজেকে ইনভলভ করেছে, সেক্ষেত্রে রলিন্স একটা বিরাট স্টার প্লেয়ার, আর নাম্বার 4 র্যাঙ্কিং একদমই ঠিক আছে। ঠিক আছে, ওর হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অনেকের বোরিং লেগেছে, ওর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল রান, বাট রেসেলমেনিয়া ম্যাকিন্টায়ার এগেনস্টে ম্যাচ, ওই ট্যাগ টিম ম্যাচ যেখানে ও রক আর রোমানের এগেনস্টে ছিল, কোডিকে যেভাবে হেল্প করেছে শিল্ডেড ড্রেস পরে, অল মিলিয়ে রলিন্স দারুণ কাজ করেছে। সো হি ইজ নাম্বার 4। নাম্বার 3 উইল ওসপ্রে। উইল ওসপ্রেকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে ওসপ্রে দারুণ একটা রেসলার। উইল ওসপ্রের যে ইনরিং স্কিল দেখেছি আমি অল ইনে, আমি ফ্যান। আমি বরাবরই ওসপ্রেকে একদম প্রথমে শুনতাম যে খুব ভালো রেসলার, বাট কখনো দেখা হয়নি। বাট দেন একটা অল ইন গত বছরে ওসপ্রের সাথে জেরিকোর একটা হয়েছিল, এটা কোন ইভেন্ট আমার মনে পড়ছে না, বাট একবার হয়েছিল গত বছর। আর আমি ওই দিন থেকে ওসপ্রেকে ফলো করি, আর মাঝে মধ্যে এইডাব্লিউর কোনো বড় পিএলই যদি হয়, বড় মানে বড় পিএলই, মানে অল ইন বা ডাবল অর নাথিং, খুব বড় পিএলই হলে আমি ওসপ্রের একটা ম্যাচ খোঁজার চেষ্টা করি, আর যদি পাই কোনো 1-on-1 ম্যাচ, ট্যাগ টিম ম্যাচটা, দেন আমি 1-on-1 ম্যাচটা দেখি, বিকজ আমি জানি যে ওসপ্রে ডেলিভার করতে পারবে। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইজ উইল ওসপ্রে। লুকসও রয়েছে সব দিক থেকে এগিয়ে, 2 রয়েছে। আর উইল ওসপ্রে গত বছর ছিল হচ্ছে তোমার 17 নম্বর পজিশনে, সেখান থেকে 3 ভেরি গুড। নাও ইসিয়া সোয়ার স্ট্রিকল্যান্ড গত বছর 112, ইয়েস গত বছর 112, আর এবছর সিধা জাম্প মেরে 2। আর ইসিয়া সোয়ার্ভের যা বুকিং সেটা মাইন্ড ব্লোয়িং। লাইক এইডাব্লিউ সত্যিই একটা প্লেয়ারকে তৈরি করেছে নিজেদের দমে, আমাদেরকে এগ্রি করতে হবে। আমরা যতই বলি যে এইডাব্লিউ ডাব্লিউডাব্লিউ থেকে প্লেয়ার চুরি করে, সব ক্ষেত্রে সেটা ঠিক না। লাইক ইসিয়া সোয়ার্ভ স্ট্রিকল্যান্ড ডাব্লিউডাব্লিউতেই ছিল, বাট ও একটা জবার ছিল। এনএক্সটিতে মিড কার্ডার ছিল, আপার মিড কার্ডার ছিল, নর্থ আমেরিকান টাইটেল হয়তো জিতেও ছিল একবার, সেটা আমার মনে পড়ছে না, বাট এনএক্সটি তো একটা আপার মিড কার্ডার ছিল। বাট যখন ও মেন রস্টারে ঢুকলো অ্যাজ আ পার্ট অফ হিট্রো এতটাই উইয়ার্ড একটা গিমিক, আমার তো নিজের পছন্দ ছিল না, আমি এইসব র্যাপ ট্যাপ খুব একটা বেশি লাইকও করি না। তো হিট্রো গিমিক থেকে এটা বোঝা যাচ্ছিলো যে এই প্লেয়ারের কোনো ভাগ্য মানে ভবিষ্যৎ নেই সোয়ার্ভের। সেই সোয়ার্ভ ডাব্লিউডাব্লিউ ছেড়ে এইডাব্লিউতে যায়, আর দেখো এখন যে ভাই মেন ইভেন্টে এইডাব্লিউ সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে অল ইন। গত বছর অল ইনের মেন ইভেন্ট হয়েছিল অ্যাডাম কোল ভার্সেস এমজেএফ, আর এবছরের অল ইনের মেন ইভেন্ট হচ্ছে ব্রায়ান ড্যানিয়েলসের ভার্সেস ইসিয়া স্কট। মানে সোয়ার্ভের ইমপ্রুভমেন্টই আলাদা। এরপরে সোয়ার্ভের সাথে অ্যাডাম পেজের রাইভালরি, যে রাইভালরি মানে পুরো ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে, লাইক ব্রুটালিটির সীমা পেরিয়ে গেছে, ইনজেকশান, ইট, স্টিল চেয়ার মাথার মধ্যে কী না কী করেছে। সো সোয়ার্ভ যে এই লেভেলের জাম্প করেছে, এটা সত্যিই মানে ভাবার বিষয়। লাইক এইডাব্লিউ টিমকে সত্যিই স্যালিউট জানাতে হয় একটা এরকম প্লেয়ারকে তৈরি করার জন্য। যেমনটা আমি ডাব্লিউডাব্লিউকেও জানি, কারণ এনএক্সটিতে গিয়ে ইথান পেজ যে এইডাব্লিউর জবার ছিল, সেই ইথান পেজ কিন্তু এখন এনএক্সটিতে মেন ইভেন্টার। তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের তারিফ করতেই হয়, আপনি এইডাব্লিউ ফ্যান হন বা ডাব্লিউডাব্লিউ ফ্যান হন, যে একটা ম্যানেজমেন্ট কীভাবে অন্য একটা ম্যানেজমেন্টের ফেল্ড প্রজেক্টকে নিজেদের কাছে নিয়ে এনে একটা মেন ইভেন্ট প্রজেক্ট করে তুলছে, এটা সত্যি দারুণ বিষয়। আর 1 নম্বরে আসে কোডি রোডস, যে গত বছর 10-এ ছিল, আর এটা হওয়ার ছিল। লাইক কোডি রোডসকে যেভাবে ডাব্লিউডাব্লিউ পুশ করেছে, লাইক পরপর 2বার রয়্যাল রাম্বেল জেতা, পরপর 2বার রয়্যাল রাম্বেল জেতা, ফিনিশ দ্য স্টোরি করে করে পাগল হয়ে গেছিলো। রকের সাথে যে স্টোরি লাইনটা, রক, রোমান, কোডি আর রলিন্স, রেসেলমেনিয়ার পরপর 2টো নাইট মেন ইভেন্ট জেতা। তো সব দিক থেকে দেখতে গেলে কোডি একটা ডিজার্ভিং ওয়ান, লাইক কোডি নাম্বার 1-এ এটা হওয়ার ছিল। হ্যাঁ, আমি একটা জিনিস মানছি যে কোডির যদি র্যাঙ্কিংটা 1 না হয় 2-3 হতো, আমি কিছু মাইন্ড করতাম না, বিকজ রেসেলমেনিয়ার পর থেকে কোডির যে ডিমিনিশিং হয়েছে না,
তাতে কোডির র্যাঙ্কিং 1 না হয়ে যদি 2-3 হতো আমি কিছু মাইন্ড করতাম না, বাট ঠিক আছে, নাম্বার 1ও খারাপ না। এখন প্রবলেম হচ্ছে আমার একটা জায়গাতেই যে ফার্স্ট অফ অল ড্রু ম্যাকিন্টায়ার টপ 10-এ নেই, ক্রিশ্চিয়ান কেজ টপ 10-এ নেই। লাইক AEWর মেন প্লেয়ার তো আমার ক্রিশ্চিয়ানকেই লাগে, ওটাকে একটা ক্যারেক্টার বলে। আর WWE ক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার, এই দুটো স্যাভেজ গাই টপ 10 লিস্টে নেই। বাট ওকে ফাইন, মানা যায় টপ 20-তে এরা দুজন আছে তো ঠিক আছে, বাট রোমান কোথায়? দ্যাট ইজ মাই বিগেস্ট কোশ্চেন, বিকজ উইদাউট রোমান কোডি রোডস কিন্তু 1-এ থাকতো না। কোডির পুরো স্টোরিটাই বেস করেছে রোমান আর রকের ওপর বেস করে। রক না হয় সেলিব্রিটি, ও রেসলিং করে না, বাট তখন জানা গেল যে রোমান রেইন্স যেহেতু কম অ্যাপিয়ার করেছে, সেই জন্য রোমানের নাম PWI লেখেনি। লাইক ওদের টপ 300 লিস্টেও রোমান নেই। তো অনেকের সন্দেহ জাগে যে PWI কি ভুলে গেছে রোমানকে মেনশন করতে। পরে জানা গেছে যে ওরা ইচ্ছা করে রোমানের নাম দেয়নি, বিকজ রোমান অতগুলো ম্যাচ খেলেনি যতগুলো মিনিমাম খেলতে হয়। বাট দেন লোগান পল আছে, লাইক লোগান পল হচ্ছে 36 কি 37, 36 কি 37 নম্বরে লোগান পল রয়েছে PWI লিস্টে এবছরে। তো আমি ভেবে দেখলাম যে লোগান পল যদি থাকতে পারে তাহলে রোমান কেন নয়? লাইক লোগান পলই বা কটা ম্যাচ খেলেছে? বাট দেন জানলাম যে মিনিমাম 6টা ম্যাচ খেলতে হয় আগস্ট থেকে আগস্ট অবধি। তো যদি রোমানের ম্যাচ কাউন্ট করা হয়, রোমানের সামার স্ল্যামে জেউসের সাথে, ক্রাউন জুয়েলে এলের সাথে, দেন রয়্যাল রাম্বেলে ফেটাল 4-ওয়ে ম্যাচ, রেসেলমেনিয়া 2টো ম্যাচ, ব্যাস ইতি, মানে টোটাল 5টা ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে লোগান পল অ্যাকচুয়ালি সামার স্ল্যামে রিকোশের সাথে, দেন উই গেট দ্য ক্রাউন জুয়েল ম্যাচ যেটা রেমিস্টিরিওর সাথে, তারপর রয়্যাল রাম্বেলে কেওর সাথে, রেসেলমেনিয়া কেও র্যান্ডির সাথে, তারপর সৌদি আরবের শোতে কোডির সাথে, অ্যান্ড রিসেন্ট এলএ নাইটের সাথে। টোটাল 6টা ম্যাচ হয়ে যায়। সো যেহেতু এলএ নাইট 6টা ম্যাচ খেলে যেহেতু লোগান পল 6টা ম্যাচের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাই লোগান পলকে র্যাঙ্ক করেছে PWI। বাট রোমান যেহেতু 6টা ম্যাচ খেলেনি, তাই রোমানকে র্যাঙ্ক করেনি। রোমান 5টা ম্যাচ খেলেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাই বলে তুমি র্যাঙ্কিং করবে না? লাইক রোমান যেভাবে প্রভাব ফেলেছে তাতে তো র্যাঙ্কিং হওয়া উচিত, লাইক অ্যাটলিস্ট টপ 30-তে তো আসা উচিত। ঠিক আছে, না হয় মানলাম লোগান পলকে তুমি 37 দিচ্ছ, রোমান হয়তো একটা ম্যাচ কম খেলেছে, ওর তলায় রাখবে তো টপ 50-তেই রাখো। পুরো লিস্ট থেকে তুলে দেবে একটা প্লেয়ারকে, ইটস আ ভেরি শেমফুল। বাট ওকে, আমি আর কি বলবো এই নিয়ে। বাইরে একটা ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি যে টপ 20-তে কারা কারা আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে থেকে। তো 12-এ স্যামি জেইন আছে, একদম ডিজার্ভিং, কারণ স্যামি জেইনের দারুণ ইয়ার গেছে বস। লাইক চ্যাট গেবেলের সাথে রাইভালরি, দেন আইসি চ্যাম্পিয়ন হওয়া, গুন্থারকে হারিয়ে লংগেস্ট আইসি চ্যাম্পকে হারানো। 13-তে ড্রু ম্যাকিন্টায়ার আছে, ম্যাকিন্টায়ার তো থাকারই কথা ড্রু ম্যাকিন্টায়ারের। 14-তে ড্যানিয়েল ব্রায়ান আছে, কারণ ড্যানিয়েল ব্রায়ান AEWকে ক্যারি করছে। লাইক যতজন প্লেয়ার ক্যারি করছে তার মধ্যে ড্যানিয়েল ব্রায়ানও আছে। দেন 17-তে আছে আমাদের জে উসো ভাই, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ জে উসো মেন ইভেন্ট উসো এখন। সো জে উসো অবভিয়াসলি টপ 20 ডিজার্ভ করে। ব্যাস, আর একটা জিনিস বলে এই ভিডিও শেষ করবো আমি, যে ডমিনিক মিস্তেরিও অ্যাকচুয়ালি 69, ইয়েস, ডমিনিক মিস্তেরিওর র্যাঙ্কিং হচ্ছে 69। ক্যান ইউ বিলিভ দ্যাট? ভাই লিটারালি 69 পজিশনটাই পেলো। লাইক এটা কিন্তু ওরা জেনে বুঝে করেছে PWI লোকেরা, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি। গডমিনিককে খারাপ দেখানোর চেষ্টা। যাই হোক, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা এই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। গুড নাইট, শুভরাত্রি, গুড বাই।